শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছিলেন রাজা কুকুর এবং যে ছাগলের বন্ধুত্ব দেখে খুব হয়ে গিয়েছিল, একটা চিন্তা পড়ে গিয়েছিল। আরে এই কুকুর এবং ছাগলেরা তো জন্ম থেকেই শত্রু, একজনকে একজন দেখতে পারে না। কুকুর ছাগলকে দেখলে গাউ গাউ করে, আর ছাগল কুকুরকে দেখলে শিং উঁচিয়ে মারার জন্য রেডি হয়ে যায়। তারা এভাবে কেমন করে বন্ধুত্ব হলো, কেমনভাবে তারা এরকম বন্ধুত্ব শুভে জীবনযাপন করতেছে। তো আমি এই বিষয় নিয়ে আমার পাঁচজন পণ্ডিত আছে, ওই পণ্ডিতদেরকে আমি প্রশ্ন করে যদি তারা উত্তর দিতে পারে তাহলে তাদেরকে রাখবো, যে উত্তর দিতে পারে তাকে সম্মান করব। আর যদি উত্তর দিতে না পারে তাদেরকে দূর করে দেবো আমার রাজ্য থেকে। পণ্ডিত এটা সামান্য উত্তর দিতে পারে না, কিসের পণ্ডিত, রাখবো না, এরকম চিন্তা করে রাখলেন। তখন চিন্তা করলেন আজকে তো অনেক দেরি হয়ে গেছে, কালকে রাত হয়ে গেছে, কালকে সকালে ঘুম থেকে উঠলে ওরা যখন আসবে আমাকে আমাকে আমার সাথে দেখা করতে আসবে, তখন আমি প্রশ্ন করব। তো এরকম সিদ্ধান্ত করে রাখলেন। তো রাত্রে ঘুম যাওয়ার পরে যখন পরের দিন সকালবেলা হয়েছে, তখন রাজার সাথে ওরা পণ্ডিতেরা সবাই দেখা করতে এলো। দেখা করতে এসে কেমন হয়েছে মহারাজ, ঘুম ভালো হয়েছে কিনা কুশল বিনিময় যখন করতেছে, তখন সবাই এসে যখন বসছে প্রণাম করছে, তখন রাজা বললেন, বসে পণ্ডিত মশাইগণ, তোমাদেরকে আমি আজকে একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে না পারো তাহলে সবাইকে দূর করে দেব রাজ্য থেকে, যদি উত্তর দিতে পারো তবে যথেষ্ট সম্মান করব। তো বলছেন আচ্ছা মহারাজ করুন না প্রশ্ন। তখন বললেন, জাতি বৈরে প্রাণী দুটি করে নাই কবু যারা পরস্পর নিকটে গমন, তারা এবে মিত্রভাবে বিমিশ্র আলাপে সুখে রয়েছে, বলো কি কারণ। তো এইভাবে প্রশ্ন করলেন, বলছে এই প্রশ্নের উত্তর দাও, যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে সবাই কাজকেই দূর করে দেব। তখন সেনক বসেছিল সামনের আসনে, যেহেতু আর মহাসৎ পণ্ডিত উনি বসেছিল সবার শেষের আসনে, যেহেতু উনি ছোট বয়সে। তো মহাসৎ এই প্রশ্নের বিষয় চিন্তা করে এবং এর কোনো উত্তর দেখতে না পেয়ে ভাবলেন, এই রাজা তো নিতান্ত জড়মতি, তাতে এই রাজা তো বেকুব টাইপের, এর মাথায় তো এরকম গভীর বিষয় আসার কথা নয়, অনেক গভীর বিষয়, আমি পর্যন্ত উত্তর খুঁজতে পারতেছি না, কীভাবে এই রাজাটা এই প্রশ্নটা তৈরি করলো কীভাবে প্রশ্নটা, আমার মাথা পর্যন্ত ঘুরে যাচ্ছে, কি বলে এইটা কীরকম কথা, বুঝতে পারতেছে না বিষয়টা। তখন তিনি চিন্তা করলেন নিশ্চয় কোনো কিছু হয়ে থাকবে, বোকা এই রাজাটা, বেকুব এই রাজাটা নিজে নিজে এই প্রশ্ন তৈরি করতে পারেনি, কোনো একটা কারণ থেকে থাকবে, বা কোনো কিছু দেখেছেন বা কোনো কিছু হেতুতে তিনি এই প্রশ্নটা হয়তো তৈরি করেছেন, নিজের বুদ্ধিতে নিজের জ্ঞানে এই প্রশ্নটা তৈরি করতে পারবে না। তো এরকম চিন্তা করলো আর কি, হয়তো বেকুপ্পা রাজাই বুতামিক্কা বুত্তাগালা রাজা, ঢিলামিক্কা রাজাই হতুন এই প্রশ্ন, এই গম্ভীর প্রশ্ন তৈরি করতে আর দেয়, হতুন কি দেখে এনমে তৈরি করেছি তো বুঝে বহামিক্কা রাজা, ওটা চিন্তা করলো আর কি। তো বোধিসত্ত্ব তখন চিন্তা করতেছে যদি একদিনের সময় পাই তাহলে এই প্রশ্নের উত্তর বের করে দিতে পারবো। সেনক মনে হয় যে কোনো উপায়ে একদিনের সময় নিতে পারেন, রাজাকে বলে তলে। আর চারজন পণ্ডিত অন্ধকার দেখতে লাগলেন ওই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে, সব যেন চারিদিকে মাথা ঘুরাচ্ছে, অন্ধকার দেখতেছে। তো সেনক বোধিসত্ত্বের মনোভাব জানার জন্য তার দিকে একটু দৃষ্টি ফেরালেন, চেয়ে দেখলেন আর কি। তো বোধিসত্ত্ব সেনকের দিকে চেয়ে দেখলেন, বোধিসত্ত্ব যেভাবে তার দিকে তাকালেন তা দেখে সেনক তার অভিপ্রায় বুঝতে পারলেন।
তিনি দেখলেন বোধিসত্ত্বের ন্যায় পণ্ডিতও এই প্রশ্নের তাৎপর্য বুঝতে পারতেছেন না। তিনি আজ এর উত্তর দিতে অপারক, সেজন্য একদিনের সময় নিতে ইচ্ছা করতেছেন। তাদের আকার ইঙ্গিতে বুঝাবুঝি হয়েছে আর কি। তিনি বোধিসত্ত্বের ইচ্ছা পূরণ করার জন্য নিতান্ত সপ্রতিভভাবে উচ্চ হাস্য করে হা 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 করে রাজাকে বললেন, মহারাজ, এই প্রশ্নের উত্তর দিতে পারলে মহারাজ কি আমাদের সকলকেই বের করে দেবেন, রাজ্য থেকে তাড়িয়ে দেবেন? রাজা বললেন, হ্যাঁ, নিশ্চয়ই বের করে দেব। তোমরা না পণ্ডিত, একটা প্রশ্নের উত্তর দিতে পারতেছো না, খাওয়ায় খাওয়ায় পালাচ্ছি তোমাদেরকে এত টাকা পয়সা দিয়ে। কিসের পণ্ডিত তোমরা? এই পণ্ডিতগুলো রেখে লাভ কি আর? বের করে দেবো সত্যি সত্যি তোমাদেরকে। দেখতেছে রাজা অনেক একটা দৃঢ়তার সহিত কথা বলতেছে। তখন ওই সেনক বলতেছেন, মহারাজ, আপনি দেখতেছেন না এটা খুব গভীর প্রশ্ন, খুব কূট প্রশ্ন। এটা সহজেই এখানে গোলমালের মধ্যে এই মাথায় উত্তর আসতেছে না। একটু যদি সময় পাই, অন্ততপক্ষে একটা দিনের জন্য যদি সময় পাই, ঠান্ডা মাথায় বাড়িতে গিয়ে ওখানে নীরবে চিন্তা করে প্রশ্নের উত্তরটা বের হবে। গভীর বিষয়ের উত্তর এরকম গোলমালের মধ্যে বের হয় না মহারাজ। আপনি তো আপনি রাজা মানুষ, আপনি তো বুঝবেন যে এটা কঠিন বিষয়, গভীর বিষয় ঠান্ডা মাথায় চিন্তা করে বের করতে হয়। এইরকম পরিবেশে হই হুল্লাসের মধ্যে, হইচইয়ের মধ্যে এগুলো মাথার মধ্যে আসে না। তো একদিনের সময় দিন, আমরা ঠান্ডা মাথায় নীরবে নিস্তব্ধে বসে চিন্তা করে তারপর উত্তর বের করব, তারপর আপনাকে জানাবো। রাজা তাদের এই কথা শুনে মনে মনে অসন্তুষ্ট হলেও বললেন, বেশ, ঠিক আছে, ভেবে উত্তর দিও। তোমরা যখন বলতেছো সেটারও একটা যুক্তি আছে, ঠিক আছে, ভেবে উত্তর দিও নীরবে বসে। কিন্তু না দিতে পারলে অবশ্যই আমি নির্বাসিত করব তোমাদেরকে। রাজা এইভাবে ভয় দেখালে পণ্ডিত 4 জন প্রাসাদ থেকে চলে গেলেন। এরপর সেনক অপর পণ্ডিতদেরকে বললেন, রাজা অতি সূক্ষ্ম প্রশ্ন করেছেন, আজকে উত্তর দিতে না পারলে আমাদের মহাভয়ের কারণ হবে। তোমরা ভালো ভালো খাদ্য খেয়ে, ভালো ভালো পানীয় পান করে সাবধানে ঠান্ডা মাথায় নীরবে নিস্তব্ধে বসে উত্তর বের করার চেষ্টা করবে, নাহলে কিন্তু সমস্যা। আমরা এত সুখে যে আছি, সুখে বের করে দিলে নির্বাসন করতে আমাদের দুঃখের শেষ থাকবে না। ঠিক আছে, যাও, ঠিক আছে তাইলে। তো মহাসৎ পণ্ডিত ওই সভা থেকে, রাজার সামনে থেকে উঠে উডুম্বরা দেবীর নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, দেবী, আজ বা কাল কয়েকদিনের মধ্যে রাজা কোন স্থানে, কোন জায়গায় বেশি সময় কাটিয়েছেন? তখন উডুম্বরা দেবী বললেন, কোথায় সময় কাটিয়েছে? ওই যে একটা চঙ্কমনের জায়গা আছে না, লম্বা করে, ওইখানে রাজা বেশি সময় কাটিয়েছেন। ওইখানেই চাইছে থাকতো, ওইখানেই বেশিরভাগ সময় কাটিয়েছেন উনি। এই কথা শুনে বোধিসত্ত্ব ভাবলেন, তবে রাজা এর কাছেই নিশ্চয়ই কিছু দেখেছেন। তিনি ওই জায়গায় গিয়ে বাইরের দিকে তাকালেন। বাইরের দিকে তাকিয়ে দেখতে পেলেন ছাগল আর কুকুরের ওই বন্ধুত্ব সম্পর্কটা। তাদের একজনে মাংস এনে ঘাস, আরেকজনে ঘাস আনে, ওইটা দেখেই বুঝে ফেললেন। ও, এইটা দেখেই রাজা তার প্রশ্নটা তৈরি করেছেন। আচ্ছা, বুঝেছি, আমি রাজার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই সিদ্ধান্ত করে ঘরে ফিরে গেলেন সুখে শান্তিতে আরামে। অন্য 3 জন পণ্ডিত বহু চিন্তা করেও যখন কোনো উত্তর বের করতে পারলেন না, তখন তারা সেনকের নিকট গেলেন। সেনক জিজ্ঞেস করলেন, তোমরা উত্তর বের করতে পেরেছ কি? তারা বললেন, না আচার্য, আমরা কোনো সমাধান করতে পারলাম না, মাথায় কিছু আসতেছে না। কত নীরবে টিরবে চিন্তা করলাম, আরে কত ভালো ভালো খাবার খেলাম, কিছুই তো মাথায় আসতেছে না। না পারলে তো রাজা তোমাদেরকে দূর করে দেবেন, নির্বাসিত করে দেবেন। তখন কি করবে? তো আপনি সদুত্তর পেয়েছেন আচার্য? না, আমিও তো কোনো সদুত্তর খুঁজে পেলাম না। তা আপনি যখন অপারক হলেন, তখন আমাদের আর পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না।
আমরা কিভাবে উত্তর বের করতে পারবো? এই প্রশ্নের উত্তর দেওয়া দেখছি আমাদের সাধ্যাতীত। মহাসৎ পণ্ডিত মনে হয় এই বিষয়ে ঠান্ডা মাথায় অনেক প্রকারের চিন্তা করে উত্তর বের করবেন নিশ্চয়। চলো আমরা সবাই তার কাছে যাই। তো এরপর ওই 4 জন পণ্ডিত বোধিসত্ত্বের দরজায় গিয়ে তাকে সংবাদ দিলেন। তারা যে সেখানে বোধিসত্ত্বের সাথে দেখা করতে আসলেন সে কথা জানালেন আর কি। তো ঘরে গিয়ে তাকে নমস্কার করলেন এবং এক পাশে বসে জিজ্ঞেস করলেন, পণ্ডিত বর, আপনি রাজার প্রশ্নটার সম্বন্ধে চিন্তা করেছেন কি? মহাসৎ বললেন, আমি না করলে আর কে করবে বলুন তো? আমি চিন্তা করেছি, উত্তরও বের করেছি, উত্তরও পেয়ে গেছি আমি। তবে এখন আমাদেরকে বলুন আপনার উত্তরটা। মহাসৎ ভাবলেন, আমি যদি এদেরকে উত্তরটা না বলি তবে রাজা এদেরকে রাজ্য থেকে দূর করে দেবেন, নির্বাসিত করে দেবেন এবং আমাকে সপ্তরত্ন দ্বারা পূজা করবেন। কিন্তু এরা অজ্ঞান হলেও এদের সর্বনাশ হতে দেওয়া হবে না। আমি এদেরকে উত্তরটা বলবো। এটা মনে মনে সিদ্ধান্ত নিয়ে তিনি পণ্ডিত 4 জনকে নিচে আসনে বসালেন এবং হাত জোর করতে বললেন। তারা কি করবে, বাঁচার জন্য তো করতেছে সব কিছু। রাজা যা দেখেছিলেন তিনি তা সোজাসুজিভাবে জানালেন না তাদেরকে, কিন্তু পালি ভাষায় 4টা গাথা রচনা করে এক একজনকে একটা গাথা শিখালেন এবং বিদায় দিবার সময় বললেন, রাজা জিজ্ঞেস করলে আপনারা এই গাথাগুলো বলবেন। অর্থাৎ তারা গাথাগুলো শিখেছেন কিন্তু এর যে নিগুড় অর্থ সেটা তিনি শিখালেন না তাদেরকে। অর্থাৎ এই গাথা শুনে রাজা বুঝে ফেলবেন কিন্তু তারা বুঝতে পারবেন না হয়তো এখানে কি বলা হয়েছে, কি রহস্য কি, সেই রকম আর কি। তো ওই পণ্ডিতেরা পরদিন রাজদর্শনে গিয়ে নিজ নিজ আসনে বসলেন। এরপর রাজা সেনাকে জিজ্ঞেস করলেন, আমার প্রশ্নের উত্তর ঠিক করেছেন কি, বের করতে পেরেছেন? সেনাক উত্তর দিলেন, আমি উত্তর না জানলে অন্য কার সাধ্য যে উত্তর জানে? রাজা বললেন, আপনি তাহলে বলুন। শুনুন মহারাজ। এই বলে সেনক যেভাবে বোধিসত্ত্ব গাথা শিখিয়ে দিয়েছিলেন সেভাবে বলতে লাগলেন। মহারাজ, রাজপুত্র মন্ত্রীপুত্র মেষ মাংস প্রিয় সবাকার, কুকুরের মাংস কিন্তু করে না কো কেহই আহার। অবস্থা বিশেষে তবু দেখিলাম ভাবি মনে মনে, মেলন সম্ভবপর এই দুইয়ের বন্ধুত্ব বন্ধনে। সেনক গাথাটি বললেন বটে কিন্তু তিনি এর অর্থ জানতেন না, কারণ অর্থটা বোধিসত্ত্ব শিখিয়ে দেননি তাকে। রাজা কিন্তু নিজে ঘটনাটা যেহেতু প্রত্যক্ষ করেছিলেন, নিজে দেখেছিলেন, কাজে তিনি ভাবলেন সেনক তার প্রশ্নের উত্তর দিয়েছেন, অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন আমার প্রশ্নটা কি, উত্তর তিনি সেভাবে দিয়েছেন। এরপর তিনি পুকুশকে পরীক্ষা করার জন্য তাকে জিজ্ঞেস করলেন। তখন পুকুশ বললেন, মহারাজ, আমি কি একদম মূর্খ, একদম কিছুই জানবো না, আমাকে আপনি এত বোকা মনে করেন? বলতেছি আপনার প্রশ্নের উত্তর, আমি বলতেছি শুনুন। তখন তিনি ওই বোধিসত্ত্ব যেভাবে গাথা শিখিয়ে দিয়েছিলেন সেভাবে বলতে লাগলেন। বললেন, মহারাজ, মেষ চর্ম বিনির্মিত অশ্বপৃষ্ঠ আস্তরণ, কুকুরের চর্ম কি সাধে কোন প্রয়োজন? তবু এই দুই প্রাণী একে অপরের সনে মিলিত হইতে পারে দৃঢ় বন্ধুত্ব বন্ধনে। পুকুশও ওই গাথাটির অর্থ বুঝতে পারেনি, শুধু বলে গেছে আর কি বোধিসত্ত্বের শিখানো নিয়ম মতো। কিন্তু ওই রাজা প্রকৃত ঘটনাটি যেহেতু দেখেছিলেন তিনি কিন্তু অর্থ বুঝতে পারলেন। তখন তিনি ভাবলেন, ও পুকুশও পরিণতির সঠিক উত্তর দিতে পেরেছেন। এরপর তিনি গোবিন্দকে জিজ্ঞেস করলেন। গোবিন্দ বলছে, মহারাজ, আমিও কেন পারবো না, আমিও পারি আপনার প্রশ্নের উত্তর দিতে, আমিও জানি, আমি কি কম পণ্ডিত নাকি? তখন উনি বলেন, মহারাজ, মেষের মস্তকে কুটিল বিষাণ, কুকুর বিষাণহীন। মেষ তৃণবুক কুকুর মাংসাশী, হেরি হা চিরদিন। এমন বৈষম্য
উভয় প্রাণীর বিদ্যমান আছে বটে, তবুও মিত্রতা মধ্যে ইহাদের কখনো কখনো ঘটে। রাজা ভাবলেন গোবিন্দ প্রকৃত উত্তর দিয়েছেন। এরপর তিনি দেবেন্দ্রকে জিজ্ঞেস করলেন। গোবিন্দ ওইভাবে বুঝতে পারেনি, এমনি উত্তর দিয়ে দিয়েছে আর কি, অত বুঝতে পারেনি। কিন্তু রাজা যেহেতু ঘটনাটি দেখেছিলেন তিনি বুঝতে পেরেছেন। তুমি উত্তর বের করতে পেরেছ? তখন দেবেন্দ্র বললেন, মহারাজ আমিও এদের মতো একজন পণ্ডিত, তো কেন পারবো না, আমিও জানি, উত্তর বের করে নিয়েছি আমি। তাহলে বলো। মহারাজ, মেষ বাঁচে খেয়ে তৃণ ও পলাল, কুকুর তা খায় না। পোষা বিড়ালের পিছু পিছু সদা কুকুর ছুটিয়া যায়, এমন বৈষম্য উভয় প্রাণীর বিদ্যমান আছে বটে, তবুও মিত্রতা মধ্যে এদের কখনো কখনো ঘটে। তখন রাজা বলেন, ও ঠিক আছে। যেহেতু রাজা ঘটনাটি দেখেছিলেন তিনি বললেন, ঠিক আছে, তোমার উত্তরটাও উত্তর দিতে পেরেছ। কিন্তু উনি বুঝতে পারেনি, ভবিষ্যৎ যেভাবে শিখিয়ে দিয়েছিলেন ওইভাবে বলেছেন আর কি। তো সর্বশেষে রাজা মহাসৎ পণ্ডিতকে জিজ্ঞেস করলেন, যেহেতু উনি সবার ছোট, তাকে জিজ্ঞেস করলেন, কি বৎস, তুমি এই প্রশ্নের উত্তর জেনেছ কি? তখন মহাসৎ বললেন, মহারাজ, অবিচি নরক থেকে ভবাগ্র পর্যন্ত, ব্রহ্মলোক পর্যন্ত আমি ছাড়া কেউ এই প্রশ্নের উত্তর জানবে না। তবে যা জানো তা আমায় বলো, তাড়াতাড়ি বলো। শুনুন মহারাজ, বলতেছি। এই বলে মহাসৎ পণ্ডিত এই ঘটনা সম্বন্ধে নিজে যা সুস্পষ্ট দেখতে পেয়েছিলেন তা সুন্দর করে বুঝিয়ে বললেন রাজাকে। বলছেন, মহারাজ, 8-এর অর্ধেক যত, মেষের পাগুলি তত, অষ্টনক চতুষ্পদ সেই, এমন কৌশলে হরে মাংস কুকুরের তরে, জানিতে না পারে কেহই। সুদিতে এই তৃণ তার, কুকুরও বারবার তৃণ ও পলালে আনি দেয়, একে অপরের সহ করে এরা অহরহ, অপরিত খন্দে বিনিময়। প্রাসাদ হতে দেখে বিদেহ নরেন্দ্র, মেষ আর কুকুরের এই অদ্ভুত কাণ্ড, ঘেউ ঘেউ পূর্ণমুখ এরা দুজন, একে করে অপরের খাদ্য আহরণ। অপর পণ্ডিতেরা যে বুদ্ধিসত্ত্বের সাহায্যে উত্তর দিতে পেরেছিলেন, রাজা ইহা জানতেন না। তিনি ভাবলেন, এই 5 জন পণ্ডিতই নিজে নিজের প্রজ্ঞা বলে উত্তর দিতে পেরেছেন। বাহ, ঠিক আছে, পণ্ডিত না, তাদের সার্থক হয়েছে। এই বিশ্বাস করে, এটা মনে করে পরম সন্তুষ্ট হলেন, তিনি খুশি হলেন। তখন বললেন, বাহ, আমার মহালাভ, আমার খুব ভাগ্যবান আমি, এমন যে পণ্ডিত পণ্ডিত মানুষেরা আমার রাজ্যসভায় আসে, আমার রাজদরবারে আসে, আমার ভাগ্য ভালো না হলে এত পণ্ডিতগুলো আমি লাভ করতে পারতাম না, আমার সঙ্গী সাথী হিসাবে আমি পেতাম না, আমার রাজপ্রাসাদে এরা বাস করতো না। অনেক খুশি হলেন। এরপর তিনি পণ্ডিতদেরকে সম্বোধন করে বললেন, যে সন্তুষ্ট হয় তার পক্ষে সন্তোষকারীকেও পুরস্কৃত করা উচিত। তিনি পণ্ডিতদেরকে সন্তুষ্ট করার জন্য বললেন, প্রত্যেক পণ্ডিতে আমি করিলাম দান, অশ্বতরে যুক্ত দিব্যরত একখান, দিলাম সমৃদ্ধশালী গ্রাম একার, পাইনু উত্তর শুনি সন্তোষ অপার, সেই কারণ যথাযোগ্য পুরস্কার দান করিয়া রাখিব আমি সবাকার মান। এই বলে রাজা পণ্ডিতদেরকে ওই পুরস্কারগুলি দেয়ালেন। তো উদুম্বরা দেবী জানতেন যে শ্যানক পণ্ডিত, শ্যানক প্রভৃতি পণ্ডিতেরা মহাসৎ পণ্ডিতের সাহায্যেই ওই প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন। কাজে তিনি দেখলেন রাজা 5 জনকে সমান পুরস্কার দিয়ে মুখ ও মাসের মধ্যে কোনো পার্থক্য রাখেননি। তিনি স্থির করলেন যে তার ছোট ভাইয়ের মতো এই মহাসৎ পণ্ডিতকে বিশেষভাবে পুরস্কার দেওয়াতে হবে। তিনি রাজার নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ, কে আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন? রাজা বললেন, বদ্রে, 5 জন পণ্ডিতে আমার প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। মহারাজ, সেনা প্রভৃতি 4 জন কার সাহায্যে উত্তর দিয়েছেন আপনি জানেন কি? না তো বদ্রে, আমি জানি না। মহারাজ, এই 4 জন কি জানে? মূর্খ 4টির সর্বনাশ হয় দেখে ওই মহাসৎ পণ্ডিত তাদেরকে প্রশ্নের উত্তর শিখিয়ে দিয়েছিলেন, সেজন্য উত্তর দিতে পেরেছিলেন, নাহলে কোনোদিন পারতেন না।
আপনি কিন্তু সকলকে সমান পুরস্কার দিয়েছেন, এটা ঠিক করেননি। মহাসৎ পণ্ডিতকে বিশিষ্টভাবে পুরস্কার দেওয়া উচিত ছিল আপনার। নিজের সাহায্যে অপর 4 জন পণ্ডিত প্রশ্নের উত্তর দিয়েছেন। মহাসৎ যে একথা প্রকাশ করে নাই, এতে রাজা সন্তুষ্ট হলেন। এবং কিভাবে তার প্রতি অতিরিক্ত সম্মান প্রদর্শন করা যেতে পারে, অর্থাৎ তাকে আরও বেশি পুরস্কার দেওয়া যেতে পারে স্পেশালভাবে, সেই চিন্তা করতে লাগলেন রাজা। তখন তিনি স্থির করলেন, যা হওয়ার তা হয়েছে, যাক, আমি আমার ওই মহাসৎ পণ্ডিতকে আরেকটি প্রশ্ন করব, এবং সে যখন উত্তর দিবে তখন তাকে স্পেশালভাবে মহাপুরস্কার দান করব, সম্মান করব তাকে। এরপর তিনি ভেবে ভেবে শ্রীমন্ত প্রশ্ন নির্বাচন করলেন, এবং একদিন যখন 5 জন পণ্ডিত তার সঙ্গে দেখা করার জন্য সুখাসনে বসলেন, তখন বললেন, আমি সেনককে একটি প্রশ্ন করব। সেনক বললেন, প্রশ্ন করুন মহারাজ। রাজা বললেন, আচ্ছা সেনক পণ্ডিত, বলুন তো, প্রজ্ঞা এবং ধনের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? প্রজ্ঞা শ্রেষ্ঠ নাকি ধন শ্রেষ্ঠ? তখন সেনক বললেন, মহারাজ, ধন শ্রেষ্ঠ, প্রজ্ঞাহীন। ধনই শ্রেষ্ঠ প্রজ্ঞা এবং ধনের মধ্যে। তো উনি যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন। তখন বোধিসত্ত্বকে জিজ্ঞেস করলেন রাজা, বলছে, বৎস, তুমি বলো তো প্রজ্ঞা এবং ধনের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? তো বোধিসত্ত্ব বললেন, মহারাজ, প্রজ্ঞা শ্রেষ্ঠ। কারণ প্রজ্ঞা দিয়ে ধন আহরণ করা যায়, কিন্তু ধন দিয়ে প্রজ্ঞা আহরণ করা যায় না। সেই জন্য তিনি বললেন প্রজ্ঞাই শ্রেষ্ঠ, ধনহীন। এভাবে একজন, এরপর আবার সেনককে বললেন, সেনকও তার যুক্তি প্রদর্শন করলেন। এরপর আবার বোধিসত্ত্বকে বললেন, বোধিসত্ত্ব আবার নিজে যুক্তি দিলেন। এভাবে যুক্তি দিতে একজন একজনকে কোনোভাবেই পরাজিত করতে পারে না। একদম সব শেষে অনেকক্ষণ চলতে থাকলো তাদের এই বাকযুদ্ধ। চলতে চলতে একদম শেষে এসে সেনক একটা যুক্তি দিলেন, বললেন, মহারাজ, মহাসৎ পণ্ডিত বালক, এর কোনো অভিজ্ঞতা নাই, আমি এর যে উত্তর দিচ্ছি শুনুন। এরপর মহাসৎ পণ্ডিতকে মুখ বন্ধ করার জন্য তিনি বললেন, মহারাজ, আমরা যে 5 জন পণ্ডিত, আমরা আপনার সেবা করতেছি। আমরা পণ্ডিত হলে কী হবে, আপনি আমাদের চাইতে পণ্ডিত না হলেও আপনার সেবা করতেছি কেন? আমরা ধনের জন্য, ধন সম্পদের জন্য আমরা সেবা করতেছি আপনাকে। তো যদি প্রজ্ঞা শ্রেষ্ঠ হতো, তা আমরা তো প্রজ্ঞাবান, আমাদেরকে পণ্ডিত বলেন আপনি, তা আমরা তো আপনাকে সেবা করতাম না, তা আপনাকে এখন সেবা করতেছি। তো দেখা যাচ্ছে আমরা প্রজ্ঞাবান হলেও প্রজ্ঞা উত্তম নয়, প্রজ্ঞাহীন। আপনার ধনই শ্রেষ্ঠ, আপনাকে ধনের জন্য সেবা করতেছি, টাকার জন্য। আপনার টাকা আছে, প্রজ্ঞা না থাকলে কী হবে? ধন সম্পদ আছে, হ্যাঁ, সেবা করতেছি আর কি। সেই জন্য এই প্রজ্ঞা এবং ধন, দুইয়ের মধ্যে ধনকেই, সম্পদকেই শ্রেষ্ঠ বলা হয়। এই কথা শুনে রাজা মনে করলেন সেনক অতি সুন্দর রূপে যুক্তি হুমা দিয়ে নিজের মত প্রকাশ করেছেন। আমার পুত্র এই যুক্তি খণ্ডন করে অন্য যুক্তি প্রদর্শন করতে পারবেন কি? তিনি দোলায় পড়ে গেলেন। তখন তিনি বোধিসত্ত্বকে জিজ্ঞেস করলেন, মহাসৎ পণ্ডিতকে, এখন কি বলবে বৎস তুমি? সেনক এখন যে যুক্তি প্রদর্শন করেছেন, বোধিসত্ত্ব ব্যতীত অন্য কারো এই যুক্তি খণ্ডন করার সাধ্য ছিল না। কাজেই বোধিসত্ত্ব নিজের প্রজ্ঞা বলে, জ্ঞান বলে, উনি তো ওই প্রজ্ঞা ফারামি পূরণ করতেছিলেন। তো তার ওই জ্ঞান বলে, প্রজ্ঞা বলে উহা খণ্ডন করে বললেন, মহারাজ, সেনক অজ্ঞ, উনি কি জানেন? উনি নিজের দিকে শুধু দেখেন, প্রজ্ঞার মাহাত্ম্য বুঝতে পারতেছেন না। শুনুন মহারাজ, আমি যুক্তি দিচ্ছি। মহারাজ, যদি ধনীও হয়, সে যদি দুঃখে পড়ে, তখন প্রজ্ঞার শরণ নিতে হয়, পণ্ডিত ব্যক্তির শরণ নিতে হয়। যেমন আপনি কোনো কিছু পারতেছেন না, কোনো বুঝতেছেন না, তখন আমাদের শরণ নেন না? তা আপনার তো ধন আছে, তো আমাদের শরণ নেন যে। তো আমরা তো যেহেতু পণ্ডিত, ওই না জানেন, না বুঝেন, তাই আমরা যে পণ্ডিত, পণ্ডিতের শরণ নেন আপনি। তাই ওই প্রজ্ঞা এই শ্রেষ্ঠ বলি আমি। যখন ধনী মানুষ, সে তো ধন দিয়ে আর প্রজ্ঞা
কিনতে পারে না, কিন্তু প্রজ্ঞাবান ব্যক্তি প্রজ্ঞা দিয়ে ধন জোগাড় করতে পারে, তার বুদ্ধি মেধা প্রজ্ঞা দিয়ে টাকা পয়সা কামানোর বুদ্ধি বের করতে পারে। কিন্তু ধনী মানুষ ওর কর্মফলে মেধাহীন হয়েছে বা অজ্ঞ হয়েছে, মূর্খ হয়েছে, সে কোনোদিন টাকা দিয়ে বিদ্যা কিনতে পারে না। ধন সম্পদ এগুলো থাকলেও তার বিদ্যা মেধা এগুলো বিদ্যা অর্জন করতে পারে না। তো তখন প্রজ্ঞায় শ্রেষ্ঠ হয়ে যায়, ধনের কাছে প্রজ্ঞা বড় হয়ে যায়। সেটাই, সেজন্যই আমি প্রজ্ঞাকে শ্রেষ্ঠ বলি, ধনকে নয়, ধনীকে নয়। বোধিসত্ত্ব যখন এই যুক্তি প্রদর্শন করলেন, তখন মনে হলো যেন সুমেরু পর্বতের নিচে থেকে তিনি স্বর্ণরেণু এনে এখানে চিঠিয়ে দিলেন। আকাশে যেন পূর্ণ চন্দ্র উঠল। এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে মহাসত্য এইরূপে প্রজ্ঞার মাহাত্ম্য প্রতিপন্ন করলে রাজা সেনককে বললেন, আপনি আর কি বলবেন বলুন তো, এবার আর কি বলতে চান? মহাসৎ পণ্ডিতের এই যুক্তি খণ্ডন করতে পারবেন কি আপনি? কিন্তু কোনো বক্সের সমস্ত ধন তুলে শেষ করে ফেললে যেমন আর কিছুই থাকে না, তখন সব নিঃশেষ হয়ে যায়, সেনকেরও সে অবস্থায় হলো। অর্থাৎ সব কিছু প্রজ্ঞা বের হয়ে গেছে, যুক্তি সব কিছু বের হয়ে গেছে, আর কিছু নাই মনের ভিতরে, যুক্তি কি উত্তর দেবে? সেই জন্য তিনি নিরুত্তর হয়ে নীরবে বসে থাকলেন বিষণ্ণ মনে। তিনি যদি অন্য যুক্তি তখন দিতেন, বোধিসত্ত্ব আরও যুক্তি দিতেন, তবুও এই যুক্তির শেষ হতো না। একজনকে দিতেই থাকতেন, এমন প্রজ্ঞাবান বোধিসত্ত্ব, তার সাথে কেমনে পারবে? তবুও এই কাহিনীটি চলতেই থাকতো। সেনক যখন নিরুত্তর হয়ে বসে থাকলেন, তখন মহাসত্য প্রজ্ঞার মাহাত্ম্য বর্ণনা করে আরও বললেন, মহারাজ, প্রজ্ঞার প্রশংসা করে সাধুজন যত, শ্রীকে চায় যারা শুধু ভোগে সুখে রত। বুদ্ধদের প্রজ্ঞার তুলনা কিছু নাই, প্রজ্ঞা হতে শ্রী অদম বলি আমি তাই। এই যুক্তি শুনে, গাথা শুনে এবং মহাসত্য যেভাবে তার প্রশ্নের সদুত্তর দিলেন, তা বিবেচনা করে রাজা পরম পরিতোষ লাভ করলেন। মেঘ যেমন প্রচুর বাড়ি বর্ষণ করে, তিনিও সেই মহাসত্যের পূজা করার জন্য তাকে প্রচুর পুরস্কার দিলেন। পুরস্কারের মধ্যে 20-30 সহ 1000 গরু, 1টি হাতি দিলেন। আরও উন্নত মানের দামি 10টি রথ দিলেন এবং সুখে শান্তিতে থাকার জন্য 16টি গ্রাম দান করলেন। তাতে ওই গ্রাম থেকে যে খাজনা সংগৃহীত হবে সেগুলো সব বোধিসত্ত্ব পাবেন, এরকমভাবে আর কি। তো অনেক পুরস্কৃত করলেন। এই সময় থেকে বোধিসত্ত্বের মান সম্মান আরও বহুল পরিমাণে বেড়ে গেল। উডুম্বরা দেবী সর্বসময় সর্ব বিষয়ে তার আনুকূল্য করতে লাগলেন। যেহেতু স্নেহ করতেন, রাজাকে বলে তাকে অনেক সময় সবসময় সম্মান করতেন, পুরস্কৃত করতেন। বোধিসত্ত্বের বয়স যখন 16 বছর হলো, তখন উডুম্বরা দেবী ভাবতে লাগলেন, আমার ছোট ভাইটি এখন বড় হয়েছে, মান প্রতিপত্তিও যথেষ্ট লাভ করেছে, তার সম্পদের কোনো অভাব নাই। উপযুক্ত একটা পাত্রী এনে এখন এর বিয়ে দেওয়া কর্তব্য। তিনি রাজাকে নিজের মনের ভাবটা জানালেন, মনের ইচ্ছাটা জানালেন। রাজাও সন্তুষ্ট হয়ে বললেন, বেশ তো রানী, তুমি এই কথা মহাসৎকে বলো, তার মনোভাব কি যাচাই করে দেখো। তখন উডুম্বরা দেবী মহাসৎকে একদিন বললেন, মহাসৎ ভাই, এই অবস্থা, আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছি। তখন মহাসৎ পণ্ডিত একটু সম্মতি জানালেন। তখন উডুম্বরা দেবী বললেন, তাহলে ভাই আমরা পাত্রী পছন্দ করে আনি। মহাসৎ পণ্ডিত একটু চিন্তা করে ভাবলেন, এরা পাত্রী আনলে সে আমার মনের মতো নাও হতে পারে, আমি নিজেই পছন্দ করব। ভালো পুণ্যবতী সুন্দরী রূপবতী মেয়ে খুঁজে নিয়ে তাকে পছন্দ করে তারপর আপনাকে জানাবো। তো উডুম্বরা দেবী বললেন, বেশ, তাহলে ঠিক আছে, তাই করো। বোধিসত্ত্ব উডুম্বরাকে প্রণাম করে তার ঘরে ফিরে গেলেন। তার সঙ্গীদেরকে, তার বন্ধু বান্ধবদেরকে সমস্ত বৃত্তান্ত জানালেন। বেশ পরিবর্তন করে তিনি একটা দর্জির বেশ নিলেন। একাকী নগরের উত্তর দরজা দিয়ে
বের হয়ে গেলেন তার মনের মানুষকে খোঁজার জন্য, তার প্রিয়তমাকে খোঁজার জন্য, তার স্বপ্নের সেই নায়িকাকে খোঁজার জন্য। কোথায় নিয়েছে জন্ম কি জানি তার সেই মহাসৎ পণ্ডিতের সেই স্বপ্নের নায়িকাটি কার ভাগ্যের দুয়ার খুলে গেছে কি জানি। কোন পুণ্যবতী মেয়েটি এই মহৎ পুণ্যবান সত্যের জন্য অপেক্ষা করতেছে তার ঘরে বউ হয়ে আসার জন্য। কে জানে, যা হোক বের হয়ে গেছে সেই পুণ্যবতী রমণীর খোঁজে। যেতে যেতে তিনি উত্তর জব মধ্যগ্রামে চলে গেলেন হাঁটতে হাঁটতে। তো উত্তর গ্রামে ওই সময় এক প্রাচীন চিহ্নদন শ্রেষ্ঠী পরিবার বাস করত। অর্থাৎ আগে ধনী ছিল, শ্রেষ্ঠী ছিল, কিন্তু পরবর্তীতে কর্মের নিগূঢ় রহস্যের কারণে তারা গরিব হয়ে গেছে, গরিব হয়ে জীবনযাপন করতেছে। আগে তাদের বংশধররা খুব ধনী ছিল, শ্রেষ্ঠী ছিল। তো মানুষের কর্মের কি গতি, কখনো ধনী কখনো গরিব, কখনো কোটিপতি কখনো পথের ভিখারি, এরকম হয় না এখন? ওইরকম আর কি, কর্মের যখন ফল দেয় তখন হঠাৎ করে এরকম হয়ে যায়। তো তখনও ওই আগে বংশেরা ধনী ছিল, কিন্তু ওই পরবর্তীতে এরা গরিব হয়ে গেছে আর কি। তো ওই বংশে অমরা দেবী নামে একটা পরম সুন্দরী, পরম রূপবতী, সর্বসুলক্ষণা সম্পন্না ও পুণ্যবতী মেয়ে ছিল। ওই মেয়েটি ওই দিন সকালবেলায় জাগু রান্না করে তার বাবার যেখানে কৃষিকাজ করতেছিলেন, হাল চাষ করতেছিলেন, গরু দিয়ে হাল চাষ করতেছিলেন, সেখানে নেওয়ার জন্য জাগুটাগু রেডি করে বক্স ভরে নিয়ে বের হলেন। তো বের হয়ে হাঁটতে হাঁটতে ওই বুদ্ধিসত্ত্ব যে পথে আসতেছিলেন ওই মেয়েটিও সেই পথেই যাচ্ছেন তার বাবার জন্য খাবার নিয়ে। তাকে আসতে দেখে বুদ্ধিসত্ত্ব ভাবলেন, বাহ খুব সুন্দর তো মেয়েটি। ওই দেখেই ক্রাশ খেয়ে গেল, কি সুন্দর। আপনারা বলেন না এরকম আর কি, আধুনিক ভাষায় ক্রাশ খেয়ে গেছে। ওই সুন্দরী অমরা দেবীকে দেখে ওই বেচারা মহাসৎ পণ্ডিত দেখেই ক্রাশ হয়ে গেল, দাঁড়িয়ে গেল। কি সুন্দর মেয়েটি, একদম যেন অস্পরা, हीरोइन जैसा लगता है। हिंदी में बोले ना, हीरोइन जैसा लगता है उनको, इतना सूरत हीरोइन जैसा लगता है। তো ক্রাশ ট্রাশ খেয়ে কী করবে, চেয়ে আছে। তখন তিনি ভাবলেন, বাহ কন্যাটি যে সুন্দর, আমার মনের যে একটা কল্পনা ছিল, আমার মনের কল্পনার রানীটি উনিই হবে মনে হয়। তো ওনার সৌন্দর্য দেখে, ওনার রূপে মোহিত হয়ে বুদ্ধিসত্ত্ব ভাবলেন কন্যাটি কিন্তু খুবই সুন্দর। জানি না ও বিবাহিত নাকি অবিবাহিত। যদি ওর বিয়ে হয়ে না থাকে, যদি অবিবাহিত হয়, তাকে আমার সহধর্মিণী করে নেব, ও আমার সহধর্মিণী হওয়ার উপযুক্ত। তো অমরা দেবীও তখন মহাসত্যকে দেখে ভাবলেন, বাহ এইরূপ একজন স্মার্ট পুরুষের, সুন্দর সুপুরুষের পত্নী হতে পারলে আমি আমার বাবার জন্য, মায়ের জন্য কিছু একটা সুব্যবস্থা করতে পারবো। উনিও বুদ্ধিসত্ত্বের হাবভাব দেখে উনিও দেখে মোহিত হয়ে গেলেন আর কি। ওই যে উনিও ক্রাশ হয়ে গেলেন। বুদ্ধিসত্ত্ব কি কম সুন্দর ছিল নাকি ওই জন্মে? এমন সুন্দর ছিল, ওই দেবলোক থেকে এসেছে তো, ছোটোকাল থেকে যে আদর জন্য সৃষ্টি পরিবারে, অনেক সুন্দর ছিল। তো ওই মেয়েটিও, অমরা দেবীও ওই মহাসৎ পণ্ডিতকে দেখে একদম ক্রাশ খেয়ে গেল, চেয়ে থাকলো অনেকক্ষণ, ভাবতে লাগলো, বাহ এরকম সুন্দর স্মার্ট পুরুষটিকে পেলে আমার মা বাবার জন্য অনেক কিছু করতে পারবো, একটা সুব্যবস্থা করতে পারবো। তখন তো উনি জানতো না উনি যে এত বড় ধনী লোক। উনি তো একটা দর্জির বেশে গিয়েছে তার স্বপ্নের নায়িকা খোঁজার জন্য। তো এভাবে চিন্তা করতে করতে দুজনে অনেকক্ষণ ভাবতে লাগলো। তখন বুদ্ধিসত্ত্ব ভাবলেন,
এই কুমারী বিবাহিত না অবিবাহিত তা কিভাবে জানবো? সরাসরি গিয়ে তো জিজ্ঞেস করতে পারি না, এই মেয়ে তুমি বিবাহিত নাকি অবিবাহিত। একটু লজ্জা লজ্জা লাগতেছে আর কি। এখন তো লজ্জা করে না, এখন তো সরাসরি গিয়ে তুমি কি সিঙ্গেল নাকি ডবল এরকম বলে ফেলে, তাই না? বয়সে বয়সে আপনারা বলে ফেলেন তো, লজ্জা নাই এখন ছেলে মেয়েদের, এখন নির্লজ্জ, সরাসরি দেখলে বলে ফেলবে তুমি সিঙ্গেল নাকি ডবল এরকম বলে ফেলবে, অথবা সরাসরি গিয়ে প্রপোজ করে দেবে। মানে না চেনা নাই জানা নাই ফুলেকটা দিয়ে প্রপোজ করে দেবে। কি বলে আসলে আমি তো জানি না, এই চুনি আর কি, এরকম এরকমভাবে প্রপোজ করে। যাক, এটা আপনারা ভালো জানেন, কিছু মনে করবেন না, ছেলেমেয়েরা এখন এইরকমই। তো তখন কিন্তু বুদ্ধিসত্ত্ব ওইরকম নয়, একটা লজ্জা শরম আছে। এখন মানুষের হিরি উত্তাপ্পা এটা হারিয়ে যাচ্ছে, হিরি লজ্জা ভয় এগুলো আর কি, উত্তাপ্পা এগুলো ভয় তো এটা নাই মানুষের মনে, তখন ছিল মানুষের মধ্যে হিরি উত্তাপ্পা ছিল। তাই বলে সরাসরি বুদ্ধিসত্ত্ব তাকে এই মেয়ে তুমি বিবাহিত নাকি অবিবাহিত সেটা সেটা জানতে চাননি আর কি। তখন তিনি চিন্তা করলেন, বুদ্ধিসত্ত্ব তো অনেক জ্ঞানী, তখন তিনি চিন্তা করলেন আচ্ছা দেখি, হস্তমুদ্রা দেখি উনি বুঝতে পারেন কিনা, হস্তমুদ্রা দিয়ে আমি প্রশ্ন করব, যদি উনি জ্ঞানী হয় বুঝতে পারবেন, উনি উত্তর দেবেন। তখন তিনি কিছু দূরে থেকেই হস্তমুদ্রা দিয়ে প্রশ্ন করলেন, হস্তমুষ্টি করলেন, এভাবে দেখালেন আর কি, এভাবে দেখালেন। তো এটা দেখেই অমরা বুঝে ফেললেন যে তিনি কি বলতে চাচ্ছেন। তিনি বুঝাতে চাচ্ছেন তিনি বিবাহিত নাকি অবিবাহিত। তো ওই প্রতীক যিনি আসতেছেন তিনি জিজ্ঞেস করতেছেন আমি বিবাহিত নাকি অবিবাহিত। তো ওই প্রশ্নটা বুঝে তিনি নিজের মুষ্টিটি খুলে দেখালেন, নিজের মুখটা এভাবে খুলে দেখালেন। তখন বুদ্ধিসত্ত্ব বুঝলেন ও উনি নিশ্চয়ই অবিবাহিত। তো আমি কারো বন্ধনের মধ্যে এখনো যাইনি, খোলা আছে, আমি এখনো খোলা আছে, কারো অধীনে কারো বন্ধনের মধ্যে যাইনি এখনো, এটা বুঝাইছে আর কি। কি সুন্দর ভদ্রতা দেখুন। এখন এরকম বললে পাগল বলবে, তাই না? তো এটা বলার পরে বুদ্ধিসত্ত্ব বুঝে ফেলেন ও উনি তো অবিবাহিত, যাক তাহলে কথা বলতে পারবো, উনি কারো অধীনে এখনো হয়নি। তখন বুদ্ধিসত্ত্ব কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভদ্রে তোমার নাম কি? তো অমরা বললেন, প্রভু যা আগে হয় নাই, পরেও হবে না, এখনো নাই, সেটাই আমার নাম। ভদ্রে জগতে অমর বলে কিছু নাই, তোমার নাম মনে হয় অমরা হবে। তাই বটে প্রভু, তাই বটে। তুমি কার জন্য জাগো নিয়ে যাচ্ছ? পূর্ব দেবতার জন্য। বুদ্ধিসত্ত্ব চিন্তা করলে মাতা পিতাকে পূর্ব দেবতা বলা যায়, মনে হয় তোমার বাবার জন্য তুমি এই জাগো নিয়ে যাচ্ছ। হ্যাঁ প্রভু, ঠিকই ধরেছেন আপনি। আমার পিতা কি করেন? তিনি এককে দুই করেন, একের দ্বিধাকরণকে কষ্টন বলা যায়। তোমার বাবা মনে হয় কৃষি কাজ করেন বদ্রে, তাই না? হ্যাঁ মহাশয়, ঠিক বলেছেন আপনি। তিনি এখন কোথায় শ্বাস করতেছেন? যেখানে একবার গেলে আর ফিরে আসে না, যেখানে একবার গেলে কেউ আর ফিরে আসে না, তা তো শ্মশান হবে। তোমার বাবা মনে হয় শ্মশানের কাছে শ্বাস করতেছেন। হ্যাঁ মহাশয়, ঠিক ধরেছেন। তুমি আজকেই ফিরে আসবে? যদি আসে তাহলে আসবো না, যদি না আসে তাহলে আসবো। মনে হয় বদ্রে তোমার বাবা নদীর তীরে চাষ করতেছেন, নদীতে যদি পানির ঢল আসে তাহলে তুমি আসতে পারবে না, ফিরতে পারবে না, আর যদি ঢল না আসে, বান না আসে তাহলে ফিরতে পারবে, এটাই মনে হয়। হ্যাঁ ঠিক আছে, এটাই এরকমই। এরূপ আলাপের পর আমরা বুদ্ধিসত্ত্বকে কিছু খাওয়ার জন্য, জাগো খাওয়ার জন্য অনুরোধ করলেন। এই অনুরোধ রক্ষা না করা অমঙ্গল সূচক হবে মনে করে বুদ্ধিসত্ত্ব বললেন, দাও ঠিক আছে, পান করব। অমরা তখন জাগুর বক্সটি নামালেন। মহাসত্য ভাবলেন,
যদি পাত্র না ধুয়ে এবং আমাকে হাত ধোয়ার জন্য পানি না দিয়ে জাগু দেয়, তবে এখানেই তাকে ত্যাগ করে চলে যাব। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাকে কোনোদিন আমার সহধর্মিণী করব না। তো এটা ভেবে রয়েছে বোধিসত্ত্ব। তখন অমরা ওটা নামিয়ে পাত্র থেকে জল নিয়ে তাকে হাত ধুতে দিলেন এবং শূন্য পাত্রটি তার হাতে না রেখে মাটির উপর রেখে দিলেন এবং ওই জাগুর বক্সটা একটু নেড়ে সেখান থেকে জাগু ঢেলে পাত্রটি পূর্ণ করলেন। ওটা ক্যারিয়ার মতো বক্সটি পূর্ণ করে দিলেন, পুরাই দিলেন আর কি। তো ওখানে ভাতের পরিমাণটা ছিল খুব অল্প, যেহেতু গরিব মানুষ অল্প করে চাল দিয়ে জাগু রান্না করেছে আর কি। পানির ভাগটা বেশি ছিল। তো বোধিসত্ত্ব বললেন, ভদ্রে তোমার জাগু তো বেশি ঘন। তখন অমরা বললেন, মহাশয় আমরা পানি পাই নাই তো, তাই একটু ঘন হয়ে গেছে আর কি। ও, বোধিসত্ত্ব বললেন, তাহলে ক্ষেতের মধ্যে পানির অভাব হয়েছিল, তাই বটে আর কি, সেরকম হবে। তারপর বাবার জন্য কিছু জাগু রেখে অবশিষ্ট অংশ বোধিসত্ত্বকে দিলেন। বোধিসত্ত্ব উহা পান করে মুখ টুক দিয়ে বললেন, ভদ্রে আমি তোমাদের বাড়ি যাব, আমাকে তোমাদের বাড়ি যাওয়ার পথটা বলে দাও। বেশ মহাশয়, বলতেছি শুনুন। তো আমরাও বুঝে ফেললেন তার প্রতি আকর্ষিত হয়েছে ওই মানুষটি, বোধিসত্ত্ব, তাই এরকম করে বলতেছে আর কি। দুজনে বুঝাবুঝি হয়ে গেল, বাড়ি যেতে চাচ্ছে। তখন অমরা দেবী বাড়ির পথ দেখিয়ে দেওয়ার জন্য তাকে কতগুলো নির্দেশ করলেন। বললেন, ছাতু আর আমানির দোকান দুটা আছে, তারপর ফুটেছে ফুলকবিদার গাছে, যে হাতে খায় ভাত লোক সেই দিকে যাও, যে হাতে খায় না কেউ সেই দিক ছেড়ে দাও। জবমধ্য গায়ে যেতে গুপ্তপথ এই, ঘটে আছে বুদ্ধি যার জানতে পারে সেই।